সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট বিল্লাল হোসেন জুয়েল, অধ্যাপক, উত্তরা ল কলেজ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ল চ্যানেলে। আপনাদের সকলের অনুরোধ ক্রমে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আহ, মারামারি সংক্রান্ত মামলার বিষয় নিয়ে। দেখবেন শহরে, গ্রামে, বন্দরে জমি জমার দখল নিয়ে, তারপর কোনো ঝগড়াঝাটির সূত্র ধরে বা কথা কাটাকাটির বিষয় নিয়ে কিন্তু আমাদের একটা আহ, ব্যাধির মতো হয়ে গেছে যে একটা মারামারি হয়ে যায়, বা অনেক সময় মারামারি না হইলেও দেখা গেছে মামলা, একটা মারামারি মামলা হয়ে গেছে। সেই মারামারি কিন্তু অনেকগুলি ধারা আছে, এটাকে আমরা 324, 323, 325, 326 ধারা, এইগুলি মারামারির আওতাধীন। তবে আজকে আলোচনা করব 326 ধারার বিষয়টা নিয়ে। কারণ অনেকেই আমাদেরকে ফোন করেন যে স্যার 26-এর মামলা খাইছি, মানে 326 কথাটাও বলতে হয় না, খালি বলে 26। দ্যাট মিনস 326টা খুবই একটা মারামারির জন্য সবচেয়ে বড় একটা মামলা এটা। প্রথমেই বলে নেই যে এই মামলাটার কিন্তু সর্বোচ্চ সাজা হচ্ছে 10 বছর সশ্রম কারাদণ্ড। তো এখন 326 ধারা মামলা যদি কেউ খেয়ে থাকেন বা 326-এর মামলা পড়ে থাকেন, সেক্ষেত্রে এটার করণীয় কি, জামিন কিভাবে নিতে পারবেন, অথবা মামলা কিভাবে খালাস পাবেন, অথবা 326 ধারাটা এখানে আদৌ গ্রহণযোগ্য হবে কিনা, এই বিষয়গুলি, এটা আইনটা যদি আপনারা বুঝেন তাহলে সবসময় ক্লিয়ার হয়ে যেতে পারবেন বিষয়টা। তা প্রথমে হচ্ছে 326 ধারাটা কোন কোন ক্ষেত্রে হবে দেখেন। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে স্বেচ্ছা প্রণোদিত ভাবে, মানে স্বেচ্ছায় বা নিজ ইচ্ছায়, সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে কাউকে আঘাত করে, গুরুতর আঘাত করে, বাট কি দিয়ে গুরুতর আঘাতটা করতে হবে, এটা হচ্ছে 326-এর ব্যাপার। 326-এ কিন্তু ভোঁতা কোনো অস্ত্র দিয়ে যদি কেউ কাউকে আঘাত করে, ভোঁতা অস্ত্র যেমন রড, তারপরে মনে করেন কাঠের চেলা, পানির পাইপ, এই যে এগুলি দিয়ে অনেক পিটাইছে, শরীর ফুলায় ফেলছে, এটা কিন্তু 326 হবে না। এখানে অবশ্যই ধারালো অস্ত্র, ধারালো অস্ত্র দ্বারা তাকে আঘাত করতে হবে। ধারালো অস্ত্রের মধ্যে কি আছে? ইট শুড বি ব্লেড, এটা ব্লেড হইতে পারে। ইট শুড বি কুড়াল, যেটা গ্রাম অঞ্চলে কুড়াল বলা হয়। ইট শুড বি শাবল, শাবলের যে ধারালো মাথাটা আছে এটা হইতে পারে। তারপরে ধারালো দা হইতে পারে। তারপরে কাঁচি, ধারালো কাঁচি হইতে পারে। হ্যাঁ, মানে ধারালো কোনো অস্ত্র দ্বারা, অথবা কোনো গুলি ছোড়ার মতো কোনো অস্ত্র দ্বারা যদি আঘাত করে, যেমন একটা বন্দুকের গুলি দিয়ে কাউকে পায়ে গুলি করলেন, পা একবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে, এটা কিন্তু 326 দ্বারা হবে। আর হচ্ছে এই ধারালো অস্ত্র এবং গুলি করার অস্ত্র ছাড়াও কিন্তু 326 ঘটানো যায় অন্যভাবে আঘাত করে। যেমন কি, কাউকে যদি আপনি জোরপূর্বক কোনো খাবারের মধ্যে বিষ মিশ্রিত বিষয় দিয়া তাকে মানে আহত করার চেষ্টা করেন, গলদকরণ করেন, যে গলার ভিতর দিয়ে জোরপূর্বক কোনো কিছু আপনি দিলেন, আহ, এটাও কিন্তু 326। যদি সে সুস্থ হয়ে ওঠে পরবর্তীতে, তাহলে কিন্তু এটা 326 হবে, কারণ এটা দিয়ে তার মৃত্যু হইতে পারতো। আবার আরেকটা বিষয় এখানে বলা হয়েছে 326-এর ক্ষেত্রে, যে দাহ্য পদার্থ, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে আমরা কি পেলাম, যে অস্ত্র, ধারালো অস্ত্র, তারপরে হচ্ছে দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ, দাহ্য মানে কি, যে আগুন, আগুন, কাউকে যদি আপনার শরীরে আগুন লাগিয়ে দিয়ে কোনো আগুনে পুড়ে ফেলেন, তাহলে কিন্তু এটা 326-এর মধ্যে চলে যাবে। এবং আরেকটি কথা বলা হয়েছে যে গুরুতর যে কোনো আঘাতের মাধ্যমে যদি অঙ্গহানি ঘটানো হয়, যেমন প্রথমে আমি বলছিলাম ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে হাত কেটে ফেলছেন, তাহলে কিন্তু 326। বাট ধারালো অস্ত্র ছাড়া যদি অন্য কোনো অস্ত্র দিয়েও হাত কেটে ফেলা হয়, ভূত অস্ত্র দিয়েও অঙ্গহানি হয়, যেমন কেউ বাড়ি দিয়ে আমার দাঁত ফেলে দিল, তাহলে কিন্তু এটা 326 হবে। তাহলে এখন দেখবেন আপনারা যখন মামলায় পড়ে যান, মানে কোনো কথা নাই বার্তা নাই, যে একটা গদবাঁধা হারে 326 ধারা লিখে দেয়। কিন্তু আপনি যদি মামলাতে পড়ে দেখেন যে ধারালো অস্ত্র, গুলি, বিষাক্ত পদার্থ, দাহ্য পদার্থ ছাড়া যদি কোনো আঘাত করা হয়, তাহলে কিন্তু এটা আপনার ইয়াতে আসবে না, 326 ধারায় এখানে আসবে না। এবং
আরেকটি কথা এখানে পরিষ্কারভাবে বলতে হবে, যে সেটি হচ্ছে যে ৩২৬ ধারার মামলা যদি প্রমাণ করতে হয়, তাহলে এখানে ৩টা জিনিস হচ্ছে মুখ্য বিষয়। এই ৩টা প্রমাণ করতেই হবে ৩২৬ ধারার ক্ষেত্রে। বাদীকে এটা প্রমাণ করতে হবে। তো আজকের আলোচনাটা কিন্তু আমি মূলত করে ফেলতেছি আসামির পক্ষে। যদি ৩২৬ ধারা মামলা হয়ে যায়, আসামির করণীয় কি হবে? দেখেন যে এখানে তাইলে মেডিকেল রিপোর্টটা কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে এখানে, যে আমার এখানে আদৌ ধারালো অস্ত্র দ্বারা আঘাত লাগছে কিনা। এটা কিন্তু এমসি ছাড়া বা মেডিকেল সার্টিফিকেট ছাড়া এটা কিন্তু মানে প্রমাণ করা মুশকিলের বিষয়। তাহলে মূল ৩টা কি জিনিস প্রমাণ করতে হবে? প্রথম হচ্ছে আসামি গুরুতর জখম বা আঘাত করেছিল বাদীকে, এটা হচ্ছে প্রথম বিষয়। আসামিকে অবশ্যই গুরুতর আঘাত করতে হবে বা জখম করতে হবে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেই আঘাতটি ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিত হইয়া করিয়াছিল। ইচ্ছাকৃতভাবে আঘাতটা করতে হবে। এখন আপনাকে যদি কেউ জোরপূর্বক, যেমন আমার এখানে কেউ পিস্তল ঠেকাইলো, পিস্তল ঠেকায় আমার হাতে একটা দাও দিয়ে বললো, যাও তুমি করিমকে যদি তুমি এখানে কোপ না দাও, তাহলে কিন্তু তোমাকে এখানে গুলি করে মারা হবে, মেরে ফেলবো। তাহলে কিন্তু এটা আমি স্বপ্রণোদিত ভাবে করলাম না, ইচ্ছা প্রণোদিত ভাবে করলাম না, এটা আরেকজন ফোর্সফুলি আমাকে করেনি। সেই তাহলে এখানে বলছে যে দ্বিতীয় প্রমাণের বিষয় হচ্ছে ইচ্ছাকৃতভাবে আঘাতটা করতে হবে। আর থার্ড প্রমাণের বিষয়টা যে খুব ইম্পর্টেন্ট, যে যেই ইচ্ছাকৃতভাবে এবং গুরুতর যে আঘাতটা করা হইলো, সেই আঘাতটা করার উপকরণ বা ইয়েটা কি ছিল, কি দ্বারা আমি আঘাত করছি। ওই যে প্রথমে আমি বলছি যে এটা অবশ্যই ধারালো অস্ত্র বা গুলি ছোড়ার মতো কোনো অস্ত্র, অথবা কোনো দাহ্য পদার্থ, আগুনে পুড়ে এরকম, অথবা বিষাক্ত পদার্থ দ্বারা কাউকে যদি আঘাত করা হয়, তাহলে সেটা কি হবে? ৩২৬ হবে। এই ৩টা জিনিস প্রমাণ করতে হবে। কিন্তু অনেকেই প্রশ্ন করেন, তাহলে এসিডও তো দাহ্য পদার্থ, কাউকে যদি এসিড নিক্ষেপ করা হয়, তাহলে এটা ৩২৬ কেন হয় না? ভাই এটা এখানে প্রথমেই বলি যে এটা কিন্তু এসিডের উপর কিন্তু আলাদা স্পেশাল একটা আইন হয়ে গেছে। এসিড আইন ২০০২ ২০০২ সনে এসিডের উপর একটা আইন হয়েছে। এই জন্য কাউকে যদি এসিড মেরে ঝলসানো হয়, ক্ষতিগ্রস্ত করা হয়, এটা কিন্তু ৩২৬ আসবে না, এটা এসিড আইনে চলে যাবে। সম্ভবত ৫ ধারা আছে এসিড আইনে, সেখানে চলে যাবে। কিন্তু এইখানেই যদি আবার আগুন দিয়ে আমাকে পুরানো হয় অল্প জায়গায়, এটা আবার কিন্তু ৩২৬ হয়ে যাবে। তো এই জন্য আসামিরা যদি এই পয়েন্টগুলি বুঝতে পারেন যে আমাকে এই মামলাতে এই জিনিসগুলি আছে কিনা, তাহলে আপনারা অনায়াসে আপনার অ্যাডভোকেটকে আপনার গ্রাউন্ডস গুলি বুঝে আপনারা জামিন সহজেই লাভ করতে পারবেন। এই জন্য ৩২৬ ধারার মামলা শুনলেই মাথা ঘুরে পড়ে যাবেন না, টেনশনের কোনো কারণ নেই। আগে দেখবেন যে এই বিষয়গুলি আছে কিনা। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন আলোচনা পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।